বাগান মানেই যে ফুলে ফুলে ভরা বিশাল কোনো জগৎ হতে হবে তা কিন্তু নয়। প্রকৃতিকে ভালোবাসলে যে কেউই ছোট বাড়ি বা ফ্ল্যাটে থেকেও বাগানের স্বাদ মেটাতে পারেন। জার্মানদের নানাভাবে করা শখের বাগান কিন্তু সেই কথাই জানিয়ে দেয়। আসসালামু আলাইকুম, আমি তাসনিম মেঘ ঢাকা থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকালে ঘুম থেকে উঠে গাছগুলোতে পানি দিতে বেশ কিছুটা দেরি হয়ে গিয়েছে। রোদটা যখন গাছের ওপরে পড়ে তখন গাছগুলোকে কিন্তু বেশ দেখায়, তাই না? আমাদের জীবন আমাদের কাছে কি তা কিন্তু একটি ফটোগ্রাফে অনেকটা প্রমাণ মেলে। এই ফটোগ্রাফটাও কিন্তু অনেকটাই তাই। এটা দেখলে কিন্তু অনেক কিছুরই প্রমাণ পাওয়া যায়। আমার বাসাটা দক্ষিণ পাশে হওয়াতে বাসায় প্রচুর বাতাস আসে। এর জন্য দিনের বেলা আমার ফ্যান দেওয়ার প্রয়োজনই হয় না। কিন্তু যেমন প্রচুর বাতাস আসে তেমন ময়লাও আসে প্রচুর, যার কারণে প্রত্যেক মুহূর্তে আমাকে সব কিছু পরিষ্কার করতে হয়। সোফার কাভারগুলো ওয়াশ করে আমি বেলকনিতে শুকাতে দিয়েছিলাম। কাভারগুলো অলরেডি শুকিয়ে এসেছে, তাই আমি এগুলোকে তুলে কাভারগুলো লাগিয়ে নেব। সুন্দর সাজানো বাসা সবার কাছেই কিন্তু একান্ত কাম্যের। আমি কিভাবে আমার বাড়িকে সবার কাছে তুলে ধরতে চাই এটা কিন্তু অনেক গুরুত্ব রাখে সাজানো বাসার জন্য। বাড়ি যেমনই হোক, নিজের হাতে যত্ন আদরে সাজালেই আপনার হাসিতে হেসে উঠবে আপনার বাড়ি। এটাই কিন্তু বাস্তব। যত্নে তো সব কিছুরই রূপের প্রকাশ পায়, তাহলে বাড়ি নয় কেন? আমরা বাড়িটাকে যতটা যত্নে সাজাবো ততটাই এর রূপটা প্রকাশ পাবে। সপ্তাহে আমি 2 দিন করে এই সোফাগুলো ঝেড়ে থাকি, আর প্রত্যেক দিন সকালে উঠে তো মোছাটা বাধ্যতামূলকই হয়ে দাঁড়িয়েছে।
আমার ফার্নিচারগুলো মোছার জন্য কোনো আলাদা বার্নিশ বা কোনো স্প্রে ইউজ করি না। তবে মাঝে মধ্যে একটু হালকা সরিষার তেল দিয়ে যদি আপনি ফার্নিচারগুলোকে মোছেন, তাহলে এটি কিন্তু নতুনের মতোই চকচক করে। যদিও আমার এই ফার্নিচারগুলো কেনার বয়স খুব একটা বেশি দিন না, তারপরেও আমি এগুলোকে চেষ্টা করি অনেক যত্ন নেওয়ার, যাতে এগুলো নতুনের মতোই লাগে। প্রতিদিন আমি আমার বাসার গ্লাসগুলো ক্লিন করার জন্য গ্লাস ক্লিনার ইউজ করি না, একটু শুকনো কাপড় দিয়ে মুছে নেই। একদিন 2 দিন পর পর গ্লাস ক্লিনার ইউজ করি। এর ফলে আমার গ্লাসগুলো ঝকঝক করে এবং অনেক সুন্দর দেখায়। এই তো সোফার সেট ক্লিন করার ফাইনাল লুক। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। এর সাথে বলে নিই, আমার এই ব্লগ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন, যাতে আমি পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হই। রান্নায় হাতে খড়ি এই তো প্রথম, হাতে নিয়ে খুন্তি রাঁধছি কেমন, স্বাদ হয়তো হবে না তোমার মতন, তবুও রাঁধছি আমি যেমন তেমন, ভালোবেসে রাঁধতে কে না মন চায়, চেয়েছে মন আজকে রেঁধে খাওয়াবো তোমায়। হ্যাঁ, আজকে আমি একটা নতুন আইটেম করতে যাচ্ছি। হয়তোবা আপনাদের মধ্যে অনেকে এটি তৈরি করতে পারেন, যারা পারেন না আমি তাদের জন্য এই রেসিপিটা দিয়ে দিচ্ছি। আশা করছি আপনাদের কাজে আসবে। এখানে আমি নিয়েছি পরিমাণ মতন পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি, নিয়েছি পাতাকপি কুচি ও চাউলের গুঁড়ো যাতে রেসিপিটা ক্রিস্পি হয়, সাথে নিয়েছি একটা ডিম। চলুন দেখি রেসিপিটা কিভাবে তৈরি করা যায়। এখানে আমি সমস্ত উপকরণগুলো সুন্দর করে মেখে নিয়ে হালকা একটু পানি দিয়েছি। এর ফলে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নেওয়া যায়। এখন এখানে আমি একটা ডিম ভেঙে দিচ্ছি। ডিমটা এই রেসিপিটার স্বাদটা আরও বাড়িয়ে তুলবে। রেসিপিটার নামটা হয়তো বা আপনারা অনেকেও জানেন, তারপরে আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে পাতাকপির পাকোড়া। এর মধ্যে আমি একটু ধনেপাতা কুচিও দিয়ে দিচ্ছি। এটাকে বেশিক্ষণ মাখিয়ে রাখা যাবে না, তাহলে পানি কেটে আসবে, তাই যত দ্রুত সম্ভব ভেজে ফেলতে হবে। এখানে আমি একটি ফ্রাই প্যানে আগে থেকেই তেল গরম করে রেখে এর মধ্যে আমি মাখনটাকে সুন্দরভাবে বড়া শেপে দিয়ে দিচ্ছি। পাকোড়া ভাজার কড়াই বা ফ্রাই প্যানটা যেন অবশ্যই তেলে ভাজা কড়াই বা ফ্রাই প্যান হয়, তাহলে পাকোড়াগুলো উল্টে দিতে অনেক সুবিধা হবে। এতে কড়াই বা ফ্রাই প্যানের সাথে এটা লেগেও যাবে না, খুব সহজেই এটিকে ভাজা যাবে। এটি ভাজতে অতটা তেলেরও প্রয়োজন হয় না, অল্প তেলে অনেক সুন্দরভাবে পাকোড়াগুলো ভেজে নেওয়া যায়। আমার পাকোড়াগুলো ভাজা কমপ্লিট। এটা কিন্তু খেতে অনেক ইয়াম্মি হয়েছিল, যদিও আমি পরে ভয়েস ওভার করছি, এই জন্যই কথাটা বলা। আমি প্রতিদিনই রান্না শেষে চুলাটা সুন্দরভাবে পরিষ্কার করে নিই। এটা হয়তোবা সকল গৃহিণীরাই করে,
না করলে পরে মনের মধ্যে একটা শীতসেতে ভাব থেকে যায়। আমি এখানে পানির সাথে একটু ভিম লিকুইড দিয়ে সুন্দর একটা লিকুইড তৈরি করে নিয়েছি। এটা দিয়ে আমি মূলত রান্নার শেষে চুলা এবং চুলার আশেপাশের অংশটুকু সুন্দরভাবে পরিষ্কার করে নিই। ভিডিওতে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, এভাবেই আমি মূলত প্রত্যেক দিন রান্না শেষে চুলা এবং চুলার আশেপাশটা পরিষ্কার করে নিই। এই তো পরিষ্কার করার পরে এটার ফাইনাল লুক। এখন আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে প্রত্যেকদিন রান্নার পর নিজের একটু যত্ন করে থাকি। এখানে আমি 2 চামচ টক দই, 2 চামচ বেসন আর একটু মধু নিয়ে সুন্দর করে একটি ব্যাটার তৈরি করব। লক্ষ্য করে দেখবেন, আপনি যখন নিজের যত্ন নেন তখন আপনি অন্যদের জন্য একজন ভালো মানুষ। যখন আপনি নিজের সম্পর্কে ভালো বোধ করেন তখন আপনি অন্যদের সাথে ভালো ব্যবহারও করে থাকেন। এভাবে উপকরণগুলোকে ভালোভাবে মাখিয়ে সুন্দর একটা ফেস প্যাকের পেস্ট তৈরি করে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ফেস প্যাকটা তৈরি করলাম। এরপর এটিকে আমি হাতে লাগিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে এটা ত্বকে লাগাতে হয়। এখন ফেস প্যাকটাকে আপনার মুখে আলতোভাবে ম্যাসেজ করে নেবেন। একটু ম্যাসেজ করার পরে আপনার মুখে এটি পুরু করে লাগিয়ে নেবেন। পুরো মুখে লাগানোর পরে এটিকে শুকাতে হবে। খেয়াল রাখবেন বাতাসে না শুকিয়ে স্বাভাবিকভাবে শুকানোর চেষ্টা করবেন। তারপর এটিকে পানি দিয়ে ধুয়ে ফেলবেন। এই তো ফাইনাল লুক। আপনারা কি কোনো পরিবর্তন বুঝতে পারছেন? তাহলে অবশ্যই জানাবেন। আমার বাচ্চাটা যখনই আমার বা ওর বাবার নামাজ পড়া দেখে তখনই তার জায়নামাজ নিয়ে এসে পাশে বসে যায়। আল্লাহ তাআলা তার এই নামাজটা কবুল করুক, এই কামনাই করি, আমিন। আজকে আমাদের দুপুরে মেনু ছিল পাকোড়া, পাতাকপি ভাজি ও গরুর মাংস। দুপুরের লাঞ্চ শেষে একটু রেস্ট নিয়ে বিকালে আমরা একটু ঘুরতে যাব। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।